দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। বিষয়ের পক্ষে বলবে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বিতার্কিকরা হলেন সাদিয়া রহমান শোভা, সামিহা তাসনিম ও তাদের দলনেতা হুমায়রা সুলতানা জিম। বিপক্ষ দল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা এর বিতার্কিকরা হলেন জিহাদ বিন হাসান, তাসলিম আহমেদ তামিম ও তাদের দলনেতা সারা তাসনিম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। প্রথমেই আছেন মোহাম্মদ ফিরোজ রানা, কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক। সাথে আছেন মোহাম্মদ শায়ান সাদিক, প্রভাষক, নরসাদ ইউনিভার্সিটি, এবং অর্পিতা গোলদার, দলনেতা 24তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা রানার্স আপ দল 2025 বিশ্ববিদ্যালয় পর্যায়ে। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, প্রো উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্কের প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা সাদিয়া রহমান শোভাকে বিষয়বস্তুর পক্ষে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। একটি মঞ্চ কল্পনা করুন, সাজানো, পরিপাটি, আলোকিত। সেখানে কিছু আসন পূর্ব নির্ধারিত, কিছু আসন সিদ্ধান্তের, কিছু আসন শক্তির, আর কিছু আসন শুধুই প্রদর্শনের। এই প্রদর্শনী আসনে উপস্থিতি আছে ঠিকই, কিন্তু কোনো প্রভাব নেই। নাম আছে কিন্তু সিদ্ধান্ত নেই। তবে সেই আসন গ্রহণ কি সত্যি স্বতঃস্ফূর্ত, নাকি সেই পরিপাটি সাজানো মঞ্চের অলংকার মাত্র? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। পক্ষে বলছে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা রাজনীতিতে কেন নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে না তার আর্থসামাজিক বাস্তবতাগুলোকে উপস্থাপন করে যাবে। এবং পরিশেষে আমার দলের তৃতীয় বক্তা
বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর অবস্থানের স্বরূপ উন্মোচন করবেন এবং সেই সাথে রাজনীতিতে কিভাবে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে তার একটি দিক নির্দেশনা দিয়ে যাবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকের বিষয়ে যে দুইটি দিক সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো 1, রাজনীতিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং 2, রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী রাজনীতিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলতে কেবল ভোটদান কিংবা নামমাত্র পদবীকে পাওয়া বোঝায় না, বরং এটি একটি ব্যাপক অর্থবহ প্রক্রিয়া যেখানে নারী তার নিজের ইচ্ছায় কোনো ভয় বা ভীতি ছাড়াই নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে পারে। নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূল দিকগুলো হলো 1, নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থাৎ প্রিয় প্রতিপক্ষ নীতি নির্ধারণী বৈঠকে নারীর মতামতের গুরুত্ব থাকা এবং বাস্তবায়িত হওয়া। 2, স্বাধীনভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ কোনো পারিবারিক বা সামাজিক চাপ ছাড়াই নির্বাচনে দাঁড়ানোর সুযোগ ও সাহস পাওয়া। 3, রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব, অর্থাৎ প্রিয় প্রতিপক্ষ নারীরা যখন রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব দানের জন্য এগিয়ে আসেন তখন আমরা তাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলি। 4, নারীর জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, অর্থাৎ প্রিয় প্রতিপক্ষ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে আমরা বোঝাচ্ছি রাজনৈতিক সচেতনতা, ভোট প্রদান এবং নেতৃত্ব দানের অধিকারকে। বিজ্ঞ বিচারক মণ্ডলী রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে নারীরা রাজনীতির সাথে যুক্ত থাকে ঠিকই, কিন্তু সেটি তার ইচ্ছার বিরুদ্ধে এবং স্বাধীন শক্তিতে হয় না। এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই ঠিক বিপরীতে। রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণের মূল দিকগুলোই হলো পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণ বা ছায়া নেতৃত্ব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নারী একটি পদবিতে আসীন থাকলেও আড়াল থেকে তার জন্য সিদ্ধান্ত নিচ্ছে বাবা, স্বামী কিংবা ভাই। পারিবারিক উত্তরাধিকার রক্ষা করা, অর্থাৎ প্রিয় প্রতিপক্ষ অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক পরিবাররা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তাদের নারী সদস্যদেরকে রাজনীতিতে নিয়ে আসে। 3, কোটা পূরণ বা আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ যখন কোনো দল বা রাষ্ট্র শুধুমাত্র কোটা পূরণের জন্য অনিচ্ছুক বা অযোগ্য নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসে তখন আমরা তাকে আরোপিত বলি। 4, সামাজিক ও রাজনৈতিক চাপ, কখনো কখনো ভোটারদের সহানুভূতি পাওয়ার জন্য নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসা হয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী বলতে আমার বাধা নেই 2025-এ ডাকসু নির্বাচনে তামান্নার বিপুল ভোটে জয় আমাকে উজ্জীবিত করেছিল। আমার মনে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নারী যোদ্ধা উমামা ফাতিমা, সানজিদা আহমেদ তন্নি কিংবা তাসনিম জুমার মতো নারী নেতৃত্ব। কিন্তু সেই আশার প্রদীপ হতাশার অন্ধকারে নিমজ্জিত হতে বেশি দিন লাগেনি প্রিয় প্রতিপক্ষ। আজ কোথায় সেই জুলাই যোদ্ধা নারীরা, উমামা ফাতিমারা যখন ডাকসুর সর্বোচ্চ পদে লাভ করতে চান তখন তাদেরকে এই পদে লড়তে নিরুৎসাহিত করা হয়। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নারীর রাজনীতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বাস্তবতা যখন এইরকম, তখন দেশের সাধারণ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের চিত্রটি সহজে অনুমেয় নয় কি প্রিয় প্রতিপক্ষ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 7 জন নারীর নিরঙ্কুশ বিজয় আমাকে আশার দ্বীপ থেকে পুনরায় জ্বালিয়ে তুলল তাসনিম জারা কিংবা মনীষা চক্রবর্তীর পরাজয় আমাকে মনে করে দেয় একটি প্রশ্ন: রাজনীতিতে নারীর অংশগ্রহণ কেবলই কি পারিবারিক উত্তরাধিকার সূত্র ধরে শূন্যস্থান পূরণের রঙ্গমঞ্চ? তবে সেই পরিপ্রেক্ষিতে আমার বলতেই হয় নারীদের জন্য নির্ধারিত যে আসন আমাদের সংসদে 50টি রয়েছে তা কেবল সংসদের স্ত্রী বৃদ্ধি করছে প্রিয় প্রতিপক্ষ। কেননা সেই আসন তো আর যে বাকি মানুষদের দ্বারা, বাকি সাধারণ জনগণের দ্বারা নির্ধারিত হচ্ছে না, দেশের ক্রান্তি লগ্নে সিদ্ধান্ত গ্রহণে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। আমার প্রতিপক্ষ তর্কের খাতিরে নানান ধরনের যুক্তি এবং বিভিন্ন উদাহরণ দিয়ে বলে যাবেন রাজনীতিতে নারীরা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, আন্দোলন করছেন। আমরা বলছি হ্যাঁ প্রতিপক্ষ, ব্যতিক্রম আছে, কিন্তু সবাইকে ব্যতিক্রম দ্বারা উদাহরণ বলা যায় না। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বিপক্ষ দলের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার প্রথম বক্তা জিহাদ বিন হাসান তার বক্তব্য উপস্থাপন করবেন। You may write down me in the history with your bitter, twisted lies, but still, like dust, I will rise. 1978 সালে মায়া অ্যাঞ্জেলোর এই স্টিল আই রাইজ কবিতার এই চরণ ঐতিহাসিকভাবে নারীদের পিছিয়ে থাকার গল্প বলে যান। বহু নারীবাদী আন্দোলন এবং সংগ্রামের পর নারীরা তাদের ভোটাধিকার পায়। তারও বহু বছর পরে নারীরা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। কিন্তু ততদিনে শুরু হয়ে গিয়েছে রাজনীতিতে পুরুষদের একছত্র অধিপত্য। মাননীয় সভাপতি, এমন একটি প্রেক্ষাপটে আজকের বিতর্কে আমরা দুই দলই এটি মানতে বাধ্য যে রাজনীতিতে
নারীরা পিছিয়ে এটি নিয়ে কোনো বাকবিতণ্ডা নেই। তবে এখন পুরুষতান্ত্রিক এই আধিপত্যকে একটু হলেও কমানোর জন্য কিছু কিছু দেশে সংরক্ষিত নারী আসন দেওয়া হয়েছে, যা কখনোই নারীর পশ্চাৎপদতার চিহ্ন নয়। আজকের বিতর্কের প্রতিপাদ্য হলো সেই অল্প কিছু সংখ্যক নারী যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন, তারা যে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা প্রমাণ করাই বিপক্ষ দলের বার্ডেন। বিতর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পারেটিভ ডিগ্রি অফ ক্লেম হলো যত না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। এই দুইটি বিষয় নিয়ে কোনো স্বীকৃত মেজারমেন্ট স্কেল নেই। বেশি বলতে কোন তুলনার ভিত্তিতে বেশি, কোনো সময় বা দেশের তুলনায় বেশি, এই ধরনের যেহেতু পক্ষদল এই ভিত্তি নির্ধারণ করে দেয়নি, তাই আজকে আমরা আমাদের সময়ের সাপেক্ষে বিতর্ক করব, যেখানে ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত নারীদের রাজনীতিতে হয়ে আসা অংশগ্রহণের সংখ্যা স্বতঃস্ফূর্তভাবে বেশি তা প্রমাণ করব। এবং মাননীয় সভাপতি, আজকের বিতর্কটিকে আমরা শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ রাখবো না, কারণ নারীদের নিয়ে যে কোনো সমস্যাই সারা পৃথিবীতে প্রতিটি নারীর জন্য একটি সর্বজনীন সমস্যা। কিন্তু বিতর্কের কোনো এক পর্যায়ে আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলাদেশের নারীর রাজনীতিতে অংশগ্রহণের অনীহা প্রকাশ করেন, কিন্তু সম্পূর্ণ বিশ্বে নারীর ব্যাপক অংশগ্রহণ রয়েছে, যা কিনা পক্ষদল বলে যায়। তখন আমাদের ধরে নিতে হবে এটি বাংলাদেশের রাজনীতির একটি কাঠামোগত সমস্যা, যার দোষ শুধুমাত্র নারীদের উপর চাপালেই হবে না। এই পর্যায়ে দল কর্তৃক সংকীর্ণ সংজ্ঞায়ন প্রদান করার জন্য পুনরায় সংজ্ঞায়ন করছি। রাজনীতি বলতে বোঝায় শাসন পরিচালনার নিয়মতন্ত্র বা সমাজ বা রাষ্ট্রের একটি সামগ্রিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। দ্বিতীয়ত, নারীর অংশগ্রহণ বলতে রাজনীতিতে নারীদের মাঠ পর্যায়ে কাজ করা, দলগত বা স্বতন্ত্র পরিচয়ে ভিত্তিতে রাজনৈতিক অধিকার চর্চা করা। এবং স্বতঃস্ফূর্ত বলতে বোঝায় নারীদের নিজ ইচ্ছায় এবং নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে রাজনীতি আসা। আরোপিত বলতে বোঝায় যে অংশগ্রহণ কোনো তৃতীয় পক্ষের সিদ্ধান্ত, পারিবারিক চাপ, রাজনৈতিক কোটা বা প্রকৃত প্রতিনিধিত্বের কারণে ঘটে এবং নারীর নিজস্ব ইচ্ছা থেকে উচ্চারিত নয়। মাননীয় সভাপতি, নারীরা জীবনে বৈষম্য, বেতনের ফারাক, সহিংসতা ইত্যাদির অভিজ্ঞতা থেকে অধিকারের তাগিদ অনুভব করেছেন। এই অভিজ্ঞতাই তাদের রাজনীতিতে আসার মূল উৎস। এরপর তারা নিজেরাই সচেতন হয়ে রাজনৈতিক দলে যোগদান করেন, নির্বাচনে দাঁড়ান। তাদের সহায়ক পরিবেশ না থাকা সত্ত্বেও নারীরা নিজেরাই সমাজ, পরিবার ও সংগঠনে সহায়তা দান করেন। যদি কেউ তাদের অধিকার ক্ষুণ্ণ করে, তবে আইনি ও নির্বাচনী ব্যবস্থা রক্ষা করার কথা বলা থাকলেও বাস্তবতা খুবই ভিন্ন। এত ঝামেলার ভিড়ে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক সময় বেছে নেন রাজনৈতিক পথ। অর্থাৎ এই পুরো চেইন মিলে নারীরা রাজনীতিতে অংশ নেন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রের সমস্যা ও বৈষম্যর কারণে নারীরা কম অংশগ্রহণ করেন কিংবা অংশগ্রহণ করে পরে সরে আসেন। যেমন অনলাইন হ্যারাসমেন্ট, পার্টির পুরুষতান্ত্রিক মনোভাব, অর্থের অভাব, স্টেরিওটাইপ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা। এসব কারণে অংশগ্রহণ কম হয়, কিন্তু যারা আসছেন তারা অবশ্যই নিজ স্বেচ্ছায় আসছেন। তাহলে আমাদের বিরোধিতার জায়গাটা কোথায়? এই প্রেক্ষিতে বিরোধী দল আজকে তিনটি ক্ষেত্র উপস্থাপন করবে। তা হলো: এক, রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রধান কারণ অধিকার আদায়ের তাড়না। দুই, একটি ত্রুটিমুক্ত সিস্টেম নারীদের রাজনৈতিক পথ চলা সুগম করে। এবং তিন, নারীরা তাদের রাজনৈতিক অংশীদারত্বের স্বতন্ত্র সত্তা, তারা কখনোই পুরুষের পুতুল ছিল না। প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং সর্বশেষ ক্ষেত্রটি দলনেতা ব্যাখ্যা করে দলীয় সমন্বয় ও সারসংক্ষেপ করে যাবেন। মাননীয় সভাপতি, আমরা আজকে দেখাবো কেন নারীরা জীবনভর কত ধরনের বৈষম্যের মুখোমুখি হন, সেটি আমরা কখনোই কল্পনা করতে পারি না। বিশ্বব্যাপী নারীরা পুরুষের তুলনায় গড়ে 17 থেকে 23% পর্যন্ত কম বেতন পান। প্রতি 3 জন নারীর মধ্যে একজন জীবনে কোনো না কোনো লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন। শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তির অধিকার সব ক্ষেত্রেই চলে আসে নারীদের সাথে অসমতা। এসব সমস্যা সমাধানের জন্য নারীরা নিজেই নিজেদের আপন তাগিদে রাজনীতিতে আসেন। তারা আইন প্রণয়ন করেন যাতে সম্মান, বেতন, গার্হস্থ্য সহিংসতা বিরোধী আইন, শিক্ষা ও স্বাস্থ্যের সমান সুযোগ তারা নিশ্চিত করতে পারেন। চিলির প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট নারীদের স্বাস্থ্য ও অধিকারের জন্য আইন প্রণয়ন করেন, যার অর্থ কিনা লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালেন জনসন সার্লিফ যুদ্ধতর নারীদের জন্য পুনর্বাসন ও অধিকার রক্ষায় কাজ করেন। তাদের উপরে কাজের বোঝা কেউ চাপিয়ে দেননি, নিজেরাই নিজেদের অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়েছে। যুগে যুগে নারীদের প্রতি হয়ে আসা সকল অনাচার এবং অবিচারে রুখে দাঁড়াতে নারীরা যখন ঠিকই রাজনীতিতে এসে পদার্পণ করেন, তখনই আজ সরকার দল বলে ওঠে সকল দায়িত্ব তো তাদের উপর অর্পিত। আর তাই নারীর অংশীদারিত্ব মূল্যায়িত করার জন্য হলেও প্রস্তাবটি বিরোধিতা করা উচিত। ধন্যবাদ। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সামিহা তাসনিমকে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে এই হাতে। তাকিয়ে দেখুন ওই মায়ের দিকে, যিনি মাত্র কয়েকটা টাকা দিয়ে পুরো মাসের বাজেট মেলান। তিনি কি কোনো দেশের অর্থমন্ত্রীর চেয়ে কম দক্ষ?
তাকিয়ে দেখুন ওই গৃহিণীর দিকে যিনি পরিবারের 10টা ভিন্ন মতের মানুষকে এক সুতোয় বেঁধে রাখেন। তিনি কি কোনো দেশের কূটনীতিবিদের চেয়ে কম পারদর্শী? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিষয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। পক্ষে বলছি। ইতিমধ্যেই আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে বলে গেছেন আরোপিত এবং স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝায় এবং এর পার্থক্যটা ঠিক কোন জায়গায়। কিন্তু আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো তিনি শুধুই জানেন মোজার এক পিঠের গল্প, মোজার অপর পিঠটি তার কাছে অদৃশ্য। তাই প্রতিপক্ষ, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই রাজনীতিতে নারীর আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কতটা, যা বলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত বা মেকি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই পুরুষ শাসিত সমাজ নারীকে বিজয়ী লক্ষ্মী মনে করেন ঠিকই, কিন্তু কখন? যখন সে তার গৃহলক্ষ্মী, তার অনুপ্রেরণাদাত্রী। তার পাশেই আবার ফতোয়ার কালো ঝান্ডা উড়িয়ে দিয়ে জানায় নারী নেতৃত্ব হারাম। বলে দেয়, নারী তুমি আমার ঘরের রানী, ঘরের লক্ষ্মী। রন্ধন শলাকাটা তোমার হাতে সৌন্দর্য বৃদ্ধি করলেও রাজদণ্ড তোমার হাতে বড়ই বেমানান। আর তাই তো যখনই যুগে যুগে নারীরা নেতৃত্বে এসেছে তখনই পুরুষতন্ত্রের হাতে গর্জে ওঠে তার চরিত্র হননের হাতিয়ার। মিশরের রানী ক্লিওপেট্রা থেকে শুরু করে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা কিংবা আমাদের নতুন আশার আলো জায়মা রহমান, সকলেই কোনো না কোনোভাবে এই আক্রমণের শিকার, যা প্রমাণ করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সমাজ ভালো করে মেনে নেয়নি প্রতিপক্ষ। আর এই সত্যটিকে আপনি কিভাবে এড়িয়ে যান? আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে হীরক রাজার দেশের সেই মগজ প্রক্ষালন প্রক্রিয়ার কথা। এই যুগে আবারও নতুন রূপে শুরু হয়েছে নারীর মস্তিষ্ক প্রক্ষালন প্রক্রিয়া। গত 18 মাসে আমরা নারীর মানসিক দাসত্বের যে পরিচয় দেখি, তাতে রাজনীতিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তো দূরের কথা, নারীর ব্যক্তি স্বাধীনতায় আজ হুমকির সম্মুখীন, যা তাদের শুধুই প্রলোভন দেখায় 5 ঘন্টা কর্মসময়ের পৃথক পরিবহন ব্যবস্থার। সমাজ তাদের তৈরি করে দিতে চায় পিঙ্ক টয়লেট, শুধু দিতে চায় না রাজদণ্ড। বিজ্ঞ বিচারক মণ্ডলী, দেখুন দীর্ঘ এতগুলো বছর নারী নেতৃত্বের অধীনে থেকেও আজ যখন নারী নেতৃত্বই প্রশ্নবিদ্ধ, তখনই স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কতটা স্বতঃস্ফূর্ত। তাই এই যুগের মিনাদের কাছে আশ্চর্য প্রতিবেদ জিন এসে যখন জিজ্ঞাসা করে, মিনা তুমি কি হইবার চাও, তখন মিনার আর বলতে পারে না আমি প্রধানমন্ত্রী হইবার চাই, কারণ তাদের কণ্ঠ আজ খামচে ধরছে জাতির সেই পুরনো শকুন। বিজ্ঞ প্রতিপক্ষ, যখন বর্তমান অবস্থা এই, তখন আপনি কিভাবে বলতে পারেন রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত? সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলেই নারীর অবস্থান দৃশ্যমান, কিন্তু আসলে তা খুবই সীমিত এবং মেকি। কেবল দলের অবস্থান দৃঢ় করার জন্যই নারীদের ফ্রন্ট লাইনার হিসেবে ব্যবহার করা হয়। স্থানীয় সরকার পর্যায়ে দেখা যাক না। প্রতিপক্ষ, আপনারা ওয়েমেন এম্পাওয়ারমেন্টের যে চশমাটা পরে আছেন তা খুলে একবার দেখুন। ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের যে যখন চা বানানো হয়, ঠিক তখনই পুরুষ সদস্যরা মিলে বসে বরাদ্দ ভাগাভাগি করেন। যেখানে নারীর সিদ্ধান্ত গ্রহণ রাজনীতিতে নারীর অংশগ্রহণের ভূমিকা পালন করতে পারত, সেখানে নারীরা শুধুই ব্যবহৃত হয় দাবার গুটি হিসেবে। এখন এটিকেও কি আমার প্রতিপক্ষ স্বতঃস্ফূর্ত রাজনৈতিক আকাঙ্ক্ষা বলে আখ্যায়িত করে যাবেন? প্রশ্নটি রয়ে গেল। এবার আসুন আপনাদের একটি বাস্তব ঘটনা বলি। সম্প্রতি ঘটে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিন আমার মা যখন বাসার খালাকে জিজ্ঞাসা করলেন, তুই ঠিক করেছিস কোথায় কাকে ভোট দিবি? খালা একগাল হেসে আঁচল দিয়ে কপাল মুছে বলে, ও খালাম্মা, আমি অত শত বুঝি, আমার ঘরের পুরুষ কইছে এইটাতে সিল মারতে, আমি হেনেই সিল মারমু, তিনি যা কয় তাই সই। বিজ্ঞ প্রতিপক্ষ, যখন এই হলো বাংলাদেশের অধিকাংশ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বাস্তব চিত্র, তখন আপনি কোথায় খুঁজে পাচ্ছেন রাজনীতিতে নারীদের স্বতঃস্ফূর্ততা? সম্মানিত সভাপতি, এবার আসি জুলাই বিপ্লব প্রসঙ্গে। সেখানে সম্মুখ সারিতে নারীরা প্রাণবাজি রাখলেও রাজনীতির মাঠে আজ তারা কই? সামান্তা শারমিন সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানান, জুলাই বিপ্লবের পর যখনই তারা মঞ্চে উঠতে গিয়েছেন তখনই তাদের নারী বলে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের বলে যাওয়া সেই নারীদের আশা নিজ ইচ্ছায় নারীদের সমাজ কিভাবে গ্রহণ করছে বলে আপনি মনে করেন? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, নারীদের রাজনীতিতে অংশগ্রহণের যে স্বতঃস্ফূর্ততার গল্পটা, তা বুঝতেই তো পারছেন কতটা অন্তঃসারশূন্য, কতটা কৃত্রিম, কতটা উদ্দেশ্য প্রণোদিত। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পৃথিবী থেকে মহাকাশ, নারীর সফলতার গল্পে বিশ্ব যখন টইটুম্বুর, তখনও কেন প্রশ্ন থাকে নারী নেতৃত্ব কিংবা নারীর অধিকার নিয়ে? 2026 এসেও নারী কি এখনও বিকল্প? বিজ্ঞ প্রতিপক্ষ, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আজকের প্রস্তাবনা। যদি রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্তই হতো, তাহলে আজকে এই তর্কযুদ্ধের মঞ্চে আপনি আমি তর্কযুদ্ধে লিপ্ত হতাম না। তাই প্রতিপক্ষ, সত্যটিকে মেনে নিন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। আমি আবারও বলতে চাই প্রতিপক্ষ, রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসলিম আহমেদ তামিম।
ধন্যবাদ সভাপতি। বিতর্কটি শুনে মনে হচ্ছে আজকের বিতর্কটি নারীদের উপর রাজনীতি আরোপিত কিনা সেটি নিয়ে নয়, বরং বিতর্কটি হচ্ছে আমার সমাজের অন্তর্নিহিত সমাজ কাঠামোতে সমস্যাগুলো আছে, পিতৃতান্ত্রিক সমাজে যে বৈষম্যগুলো আছে, এবং একই সাথে নারীদেরকে যে সব জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে না, এখানে বিতর্কটি হচ্ছে। অর্থাৎ বিশ্বাস করছি এখন পর্যন্ত পক্ষদল বিতর্কটি ভুল জায়গায় করছেন। কেন? বুঝিয়ে যাচ্ছি। প্রথমত, তারা আজকে অংশগ্রহণের মানদণ্ড একবার বললেন, নারী নীতি নির্ধারণী সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারে কি পারে না, বিতর্কটি এখানে। দ্বিতীয়ত তারা বলে গেলেন তার ঘরের কাজের বুয়া ভোটটি কোথায় দেবে, অর্থাৎ সে ভোট দিতে তার সিদ্ধান্তকে সে মূল্যায়ন করতে পারে কি পারে না, বিতর্কটি ওখানে। অর্থাৎ তারা এখন পর্যন্ত অংশগ্রহণের মানদণ্ড সেট করতে পারেননি। তারা আজকে বলে যাচ্ছেন অংশগ্রহণ অর্থাৎ নীতি নির্ধারক হতে হবে, তাকে মতামতের গুরুত্ব দিতে হবে, তাদের সিদ্ধান্তের প্রতি সমমূল্যায়ন প্রদর্শন করতে হবে, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে, এবং পরিবারতন্ত্রের বাইরে গিয়ে তাদের কাজ করতে দিতে হবে। আমি বুঝি না এখন পর্যন্ত তারা যে আজকে সমাজের এতগুলো সমস্যার কথা বলে গেলেন, তারা আজকে পিতৃতান্ত্রিক সমাজের এতগুলো সমস্যার কথা বলে গেলেন, তারা আজকে এখন পর্যন্ত একবারও বললেন না কিভাবে খালেদা জিয়া কিংবা আমার দেশের অন্যান্য জাইমা রহমানের মতো কিংবা রুমিন ফারহানার মতো যে নেতৃবৃন্দগুলো আছেন, তারা কিভাবে আজকে উঠে এসেছেন, তাদের পিছনে কোন হাতগুলো ছিল, তারা এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। দ্বিতীয়ত, আমরা বিশ্বাস করি যখন তারা এসে বলে যান যে জুমা কিংবা রুমিন ফারহানা সংরক্ষিত আসনে বসে থেকে তারা কিছু করতে পারছেন না, আমি বলে দিতে চাই তাদেরকে, রুমিন ফারহানা যখন আমার দেশের ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সেই মুহূর্তে ওই সংসদে দাঁড়িয়ে যখন বলেন এই সংসদ কিংবা এই আসনগুলো সবকিছু অবৈধ, ঠিক সেই মুহূর্তে আমরা বিশ্বাস করি সেই রুমিন ফারহানার সেই স্বতঃস্ফূর্ত ইচ্ছাটি রয়েছে। পাশাপাশি তারা আজকে উমামাকে নিয়ে কথা বলে গেলেন। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে অংশ নেওয়াই রাজনীতিতে অংশগ্রহণের শামিল। অর্থাৎ উমামা যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে জাতিকে একটি বিশাল বিশ্বমঞ্চে ঠেলে দিয়েছেন এবং ওইখানে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আমরা বিশ্বাস করি উমামা রাজনীতিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আজকের বিতর্ক যদি আজকে বৈশ্বিক সংসদে হয়, সেই বৈশ্বিক সংসদে সংরক্ষিত আসন নিয়ে কথাই হওয়ার কথা না। কারণ কি, জার্মানি কিংবা ফিনল্যান্ডের মতো দেশে মহিলাদের জন্য সংরক্ষিত আসন নেই। তবে সেই সকল দেশেও আজ পর্যন্ত 50% বেশি নারীরা প্রতিনিধিত্ব করছেন। কারণ কি, আপনাদের দেশের কাঠামোগত সমস্যাটি নেই সেই দেশে। অর্থাৎ সমস্যাটি আসলে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অভাবের কারণ নয়, সমস্যাটি আমার দেশের নারীরা অংশগ্রহণ করে না কারণ দেশের কাঠামোগত সমস্যা বিদ্যমান এবং রাজনীতিতে পুরুষতান্ত্রিক অবস্থা বিদ্যমান। এটি আপনি দূর করে দিন, তাহলে দেখবেন নারীরা আপনার সংসদের 50 থেকে 60% আসন নিয়ে বসে আছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি বিতর্কটি পক্ষ দল ভুল জায়গায় করছে। দ্বিতীয়ত, বিতর্ক চলছে, বিতর্কের বিষয় হচ্ছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। বিরোধী দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নারীদের উপর আরোপিত না, বরং অংশগ্রহণ সম্পূর্ণ এই মাত্রাটি নির্ভর করে রাষ্ট্রের এবং সমাজের উপরিকাঠামো এবং মৌল কাঠামোর উপর। অর্থাৎ কালক্ষেপণ না করে এতক্ষণ যুক্তি খণ্ডন করেছি। এখন প্রতিপক্ষ দল হয়তো বলবেন নারীদের জন্য সংরক্ষিত আসন বা কোটা না থাকলে নারীদের অংশগ্রহণ তো চোখেই পড়ে না, যা তারা এতক্ষণ বলে গেলেন। কিন্তু মাননীয় সভাপতি, কথাটি কখনো সত্য নয়। কারণ কি, জার্মানি, ফিনল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশে বাধ্যতামূলক লিঙ্গ কোটা নেই, তারপরও সেই সকল দেশে 35 থেকে 45% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তারা সেখানে সংসদে তাদের দেশের রিপ্রেজেন্টেশন করেন। পাশাপাশি সেসব দেশে শক্তিশালী গণতন্ত্র, লিঙ্গ সমতা নীতি থাকার কারণে এই কাঠামো নারীদেরকে স্বাভাবিকভাবে রাজনীতিতে টেনে নিয়ে এসেছে। যেখানে এই কাঠামো আছে সেখানে নারীদের রাজনীতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, যেখানে এই কাঠামো নেই সেখানে রাজনীতিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কম। অর্থাৎ এটি এই বিতর্কের চরম সত্য। এবং দ্বিতীয়ত, এবারে চলে আসে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে তথা নারীদের জন্য যে ত্রুটিমুক্ত সিস্টেম যে তাদের রাজনৈতিক পথ চলা সুগম করে সেই বিষয় নিয়ে আলোচনায়। প্রথমত, পৃথিবীর প্রত্যেকটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সম্পন্ন দেশের প্রতিহিংসার বদলে প্রতিযোগিতামূলক রাজনীতি হয়ে থাকে। অর্থাৎ যে সকল দেশে কঠোরভাবে লিঙ্গ সমতা আছে, পাশাপাশি যেসব দেশে জেন্ডার সমতা বাস্তবায়ন করা হয়েছে সেসব দেশে নারীরা নিজেরাই 50% পর্যন্ত রাজনীতিতে অংশগ্রহণ। উদাহরণ দিচ্ছি, জার্মানিতে অ্যাঞ্জেল মার্কেলা তার দলের ভেতরে কঠোর প্রতিযোগিতা উঠে এসেছেন কোনো প্রকার বংশীয় সুবিধা ছাড়া। দ্বিতীয়ত, ফিনল্যান্ডের সান্না মারিন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে দলীয় পদে উঠে প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদে প্রায় নারী শতাংশ তাদের 45%। এবং তৃতীয়ত, নিউজিল্যান্ডের সংসদে নারী প্রতিনিধিত্ব প্রায় অর্ধেক এবং তৃণমূল থেকে অনেকেই উঠে এসেছেন। পুলিশ কন্যা জেসিন্ডা আর্ডেন সেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 37 বছর বয়সে। মাননীয় সভাপতি, উক্ত উদাহরণগুলো প্রমাণ করে সব ত্রুটিহীন সামাজিক কাঠামোর ফলাফলের মাধ্যমে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব এবং আমরা এই বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে পারছি নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, তাদের ইনহেরেন্ট ইচ্ছা আছে, কিন্তু তারা করতে পারছে না কেন? সমাজ কাঠামোর ফলাফলের কারণে। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ায় নারীরা কম আসেন কেন? এটি নিয়ে একটি বিস্তর বিশ্লেষণ দরকার। আমরা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ায় নারীদের কম অংশগ্রহণের অন্যতম প্রধান কারণ রাজনৈতিক সহিংস সংস্কৃতি, পারিবারিক আধিপত্য এবং অর্থনৈতিক সুরক্ষার অভাব। এত বাধার পরেও আমরা দেখতে পাই মনীষা চক্রবর্তী, তাসনিম যারা, রুমিন ফারহানার মতো মানুষজন রাজনীতি আজ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের স্বতঃস্ফূর্ততা আজ হাজার নারীকে অনুপ্রাণিত করছে। যদি আমার দেশের রাজনৈতিক কাঠামো আরো ভালো হতো, আরো শক্ত হতো, তাহলে
তাহলে আমরা হয়তো দেখতাম সংসদে নারীর অংশগ্রহণ কেবল জার্মানি বা নিউজিল্যান্ডের মতো নয়, আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, এটি প্রমাণ করে ত্রুটিপূর্ণ রাজনৈতিক কাঠামো একটি দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। এবং তৃতীয়ত, আমরা বিশ্বাস করি তিনটি জিনিস যদি একসঙ্গে থাকে, রাজনৈতিক উন্মুক্ততা, সমাজে লিঙ্গ সমতা এবং নারীর অর্থনৈতিক স্বাধীনতা, ঠিক সেই মুহূর্তে নারী আসনে আপনি সবসময় দেখতে পাবেন নারীরা রাজত্ব করছে। অর্থাৎ এই প্রেক্ষাপটে বিশ্বাস করতে চাই এই সংসদে প্রস্তাবটি গৃহীত না হোক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পক্ষ দলের তৃতীয় বক্তা হুমায়রা সুলতানা জিম। সিংহাসনে আসীন নারী, কপালে রাজটিকা, ভেতরে কাঁধে বন্দি সত্তা, নেই যে স্বীয় শিখা। সংরক্ষিত কোটার মোড়কে সাজানো কাঠের পুতুল, অর্পিত রাষ্ট্রের নারীর মুক্তি মস্ত বড় এক ভুল। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজকের প্রস্তাবনা রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত পক্ষে বলছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এতক্ষণ মঞ্চ কাঁপিয়ে নারী জাগরণের ক্ষমতায়নের যে জয়গান শুনিয়ে গেলেন, তা শুনে আমার দৃশ্যপটে ভেসে উঠল সে মাকাল ফলের চিত্রকল্প। প্রিয় প্রতিপক্ষ, আপনাদের প্রথম বক্তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেলেন বর্তমানে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সংখ্যা ঈর্ষণীয়ভাবেই বেড়ে চলেছে। প্রিয় প্রতিপক্ষ, তবে আপনারা হয়তো একটি সংখ্যাতত্ত্বের ঝুলি নিয়ে বসেছিলেন, সংখ্যার মালা জপছেন, অথচ সেই সংখ্যার আড়ালে থাকা অন্তঃসার শূন্যতাকে দেখতে পাচ্ছেন না। প্রিয় প্রতিপক্ষ, আপনারা উল্লেখ করে গেলেন ঠিক কতজন নারী নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। প্রিয় প্রতিপক্ষ, বলি একটু মাঠে এসে দেখুন, একটু সত্যর দিকে জানুন, ঠিক কয়জন নারী মহিলা নেত্রী নিজ উদ্যোগে ব্যালট বাক্স সামলাচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, একটু তাকালেই দেখতে পারবেন মূল ভূমিকায় নেপথ্যে থাকেন তার স্বামী, ভাই কিংবা তার পরিবারের বাবা। প্রিয় প্রতিপক্ষ, সংখ্যা মানেই কি সমৃদ্ধি? একটি জেলখানার কয়েদির সংখ্যা বেশি মানে কি প্রতিপক্ষ এই যে সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে? কখনোই নয়। তাই আপনারা যাকে স্বতঃস্ফূর্ততা বলছেন, আমরা তাকে বলছি শূন্য স্থান পূরণের মার্কেটিং পলিসি। প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন আজ বর্তমানে সংসদে নারীরা স্বতঃস্ফূর্তভাবেই সংসদ মাতাচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, সংসদে গলা গেয়ে গান গাওয়া আর সংসদ পরিচালনা দুটো এক জিনিস নয়, মাথায় রাখবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করছি, আর সংরক্ষিত আসনে যারা বসেন সেই নারী নেত্রী কয়জন আছে তারা নিজেদের এলাকায় সাহস দেখিয়ে ভোট জিতে আসেন? প্রিয় প্রতিপক্ষ, আপনারা যাকে স্বতঃস্ফূর্ততা বলছেন, আমি তাকে বলছি দয়া ও দাক্ষিণ্যের রাজনীতি। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন নারীরা স্বাধীন কিন্তু তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। প্রিয় প্রতিপক্ষ, অন্তত আমাদের রাজনীতিতে তারা ব্যালট বাক্স ছাড়া কিংবা কোনো কিছু সামলানোর বদলে একটি শুধুই পাপেট শো। কারণ কি প্রতিপক্ষ, আপনাদের রাজনীতিতে নারীরা হলো ব্যানার গার্ল। কোনো মিছিলের সামনে একটি সুন্দর মুখ দরকার, নারীকে নিয়ে আসো। বিদেশি প্রতিনিধিদের দেখাতে হবে আমাদের দেশ কতটি প্রগতিশীল, নারীকে সামনে বসাও। প্রিয় প্রতিপক্ষ, এটি কি স্বতঃস্ফূর্ততা নাকি পলিটিক্যাল ডাস্টবিন, যেখানে পিতৃতাত্ত্বিক রাজনীতির সব ময়লা ঢাকার জন্য নারীকে ব্যবহার করা হচ্ছে শুধু সুগন্ধি হিসেবে? প্রিয় প্রতিপক্ষ, দৃষ্টি থেকেও অন্ধের মতো ব্যবহার দেখিয়ে আমাদের হতাশ করবেন না। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন আমরা নাকি অস্বীকার করছি সংরক্ষিত ব্যবস্থার কথা। প্রিয় প্রতিপক্ষ, আমরা কখন আমার পক্ষের পূর্ববর্তী বক্তারা একটিবারও অস্বীকার করে যায়নি। 50টি আপনারা বলে যেতে পারেন 50টি সংরক্ষিত আসন আমাদের বন্ধ দরজা খোলার চাবি। প্রিয় প্রতিপক্ষ, বাস্তবতায় আসুন। প্রিয় প্রতিপক্ষ, পৃথিবীর যে 90% দেশ রয়েছে সেখানে নারীর অংশগ্রহণের জন্য মূলত কোটা ব্যবস্থা, সংরক্ষিত আসন কিংবা আইনগত বাধ্যবাধকতাকেই প্রয়োগ করা হয়েছে। বিশ্বের নারী প্রতিনিধিত্ব প্রায় 26%, যা শুধু সম্ভব হয়েছে কোটা ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে। তথ্যসূত্র www.globalevidence.com। প্রিয় প্রতিপক্ষ, বিশ্বের নারী নেতৃত্বের শীর্ষের অবস্থান রয়েছে রুয়ান্ডাতে, যেখানে 61% নারীর অবস্থান শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের সাংবিধানিক থাকা নিয়মের মাধ্যমে। প্রিয় প্রতিপক্ষ, একেও কি আপনারা স্বতঃস্ফূর্ত বলে উল্লেখ করে যাবেন? তাই এই সংরক্ষিত নামক চাবি দিয়ে যে দরজা খোলা হচ্ছে, তার আড়ালে থাকা মানুষটি কিন্তু নিজে হাঁটছেন না, তাকে স্ট্রেচারে করেই বাইরে আনা হচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, আমার প্রশ্ন ঠিক এখানে, আজ যদি সংরক্ষিত আসন তুলে দেওয়া হয় তবে কি নারীর অংশগ্রহণের হার ঠিক একইভাবে বজায় রাখবে? প্রশ্ন রয়ে গেল। প্রিয় প্রতিপক্ষ, আমি তৃতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজ দাঁড়িয়েছি ঠিক এমন এক সত্য উচ্চারণ করতে যা কানে শুনতে অস্বস্তিকর, কিন্তু ইতিহাস ও তথ্যের কটগারায় অকাট্য। প্রিয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আমিও আমার পূর্ববর্তী বক্তারা একটিবারের জন্যও কিন্তু বলিনি আজকে রাজনীতিতে নারীদের অবস্থান স্বতঃস্ফূর্ত নয়। কারণ প্রতিপক্ষ, আপনারা যে একজন খালেদা জিয়া কিংবা জাইমা রহমানের উদাহরণ দিয়ে গেলেন, তারা শুধুই অরণ্যের সেই বিরল ফুল যারা পাথরের বুক চেয়ে
চিরে ফুটেছে। প্রিয় প্রতিপক্ষ, সেই পাথরের বুক চিরে ফুটে যাওয়া একজন নারী কখনো উদাহরণ হতে পারে না। ঠিক লক্ষ্য করে দেখতে পাবেন ইতিহাসে ঠিক একই সময়ে কয়েক হাজার পুরুষ নেতা একই সময়ে আমাদের উঠে এসেছেন প্রিয় প্রতিপক্ষ। আর এটি মুষ্টিমেয় কয়েকজনের নাম উল্লেখ করে আপনারাই প্রমাণ করে গেলেন যে বর্তমানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত নয়, বরং আরোপিত। কিন্তু প্রতিপক্ষ তর্কের খেলা খেলতে খেলতে কখন আমরা সমাধানের পথে হেঁটেছি? প্রতিপক্ষ নারীর অধিকারকে, তাদের ভোটাধিকারকে সংরক্ষণের মাঝখানে আমাদের রাখতে হবে প্রিয় প্রতিপক্ষ। এছাড়াও আমাদের যে সংরক্ষিত ব্যবস্থা রয়েছে সেটি সংস্কার করতে হবে, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদেরকে জায়গা দিতে হবে প্রিয় প্রতিপক্ষ। এছাড়াও সাইবার বুলিংয়ের মাধ্যমে নারীরা যে নিকৃষ্টতম জঘন্য অপমানের শিকার হয় তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান করতে হবে। তাই প্রতিপক্ষ আষাঢ়ে গল্প শোনানোর জন্য আপনারা আষাঢ় মাস পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন। অস্কার না পেলে অন্তত একটি মেডেল তো পাওয়া যেতেই পারে। তাই তর্কের খাতিরে তর্ক না করে মেনে নিন রাজনীতিতে নারীর অধিকার যতটা স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। ধন্যবাদ। এ পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তা বক্তব্য উপস্থাপন করবেন সারা তাসনিম। যখন একজন নারী রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তার অধিকার আদায়ের দাবিতে কথা বলে তখন মানুষ বলে ওঠে, কে পাঠিয়েছে আপনাকে, বাবা নাকি স্বামী? কিন্তু যখন একটা পুরুষ একই মঞ্চে দাঁড়িয়ে বলে আমি আমার বাবার ঐতিহ্য ধরে এসেছি, তখন সবাই হাততালি দিয়ে বলে, বাহ, এটাই তো রাজনৈতিক ঐতিহ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। খুব সঙ্গত কারণে অবস্থান করছে এর বিপক্ষে। শুরুতেই চলে যাই সংজ্ঞায়নে। মাননীয় সভাপতি, এতক্ষণ পর্যন্ত পক্ষ দলের 3 জন বক্তা সংরক্ষিত নারী আসনে নারী প্রার্থীদেরকে তারা কি বলেছেন আমি আপনাকে বলি। তারা বলেছেন তারা হলেন পুতুল, তারা হলেন দুর্গন্ধের উপর দেওয়া সুগন্ধি, এরকম নানা ধরনের উপমা ব্যবহার করে যেই পরিমাণে তারা আজকে নারীদেরকে অবজেক্টিফাই করে গেলেন। তারা যে আজকে বলে গেলেন যে সংরক্ষিত নারী আসনে বসা মানে সেই নারীর কোনো ব্যক্তি সত্তাই নাই, সে কোনো কিছুই না, সে খালি একটা কাঠের পুতুল। এই পরিমাণে নারীকে যে আপনি অবজেক্টিফাই করছেন, এটি পুরুষতন্ত্রের সুর। আপনার মাঝে পুরুষতন্ত্রের অন্তর্নিহিত চেতনা আছে, তার কারণে আপনি নারী যতই কষ্ট করুক না কেন আপনি দিন শেষে বলেন ওকে তো আরোপ করে আনা হয়েছে, ওর তো কোনো স্বতঃস্ফূর্ততা নেই, ওর তো কোনো ইচ্ছা নেই। আমরা বিশ্বাস করি এটি মূলত নারীর ইচ্ছা শক্তিকে প্রচণ্ড পরিমাণে হার্ম করে, এটি নারীকে প্রচণ্ড পরিমাণে মনুষ্যত্বের নিচের একটি স্তর থেকে পর্যালোচনা করে। আজকের বিতর্কের সমস্যা আপনাকে বোঝাই বিজ্ঞ প্রতিপক্ষ। আজকের বিতর্কটি কখনোই পুরুষতন্ত্র নারীকে কতটুকু অপ্রেস করছে এটা নিয়ে নয়। আজকে দুইটি দল আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অনেক কম, কারণ ঐতিহাসিকভাবে নারীদেরকে কখনো রাজনৈতিক অধিকারগুলো চর্চা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমরা মেনে নেই যে পুরুষতন্ত্র নারীদেরকে নানাভাবে আজকে দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু আজকে বিতর্ক হচ্ছে যে যেই পরিমাণ নারীরা, যে অল্প কয়েকজন নারী রাজনীতিতে অংশগ্রহণ করে, এই সাহসী নারীগুলা কি আরোপের ফল নাকি তারা স্বতঃস্ফূর্ত? পক্ষ দল আজকে এই সাহসী নারীদের ভূমিকাগুলোকে বারবার করেই আরোপের কাতারে ফেলে দেন, কিন্তু আমরা বিশ্বাস করি তারা স্বতঃস্ফূর্ত। বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখেন, শ্রুতিমধুর কথায় পুরুষতন্ত্রের দোষগুলোকে বলে গেলেন, আবার তারা এই সাহসী নারীদেরকে পুরুষতন্ত্রের ঠুনকো ভিত্তিকে কাঁপিয়ে দেওয়া সত্ত্বেও তারা বলছেন তারা রাজনীতিতে এসেছে শুধুমাত্র তাদেরকে আরোপ করা হয়েছে, শুধুমাত্র তারা শূন্যস্থান পূরণের একটা মার্কেটিং। এই ধরনের কথাবার্তাগুলোকে ব্যবহার করার মাধ্যমে তারা আজকে নারীর স্বতঃস্ফূর্ত চেতনাকেই অনেক বেশি নিচু করে দেখাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আজকে এই তুলনামূলক বিতর্কে কিভাবে এত বাধা থাকা সত্ত্বেও যেই সাহসী নারীরা উঠে দাঁড়িয়েছেন, তারা কেন দাঁড়িয়েছেন? কারণ তারা স্বতঃস্ফূর্ত। আপনি জিনিসটা বুঝুন, রাজনীতিতে নারীদেরকে সম্মান দেওয়া হয় না, তারপরও যেই নারীরা উঠে দাঁড়ায় তারা কি স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ায়? তাদেরকে কেউ আরোপ করে দেয় না, কেউ আমাকে জোর করে বলবে না যে তুমি যাও, তাহলে তোমাকে ফেসবুকে সবাই হ্যারাসমেন্ট করবে। তারপরও কেন তাসনিম যারা, মনীষা চক্রবর্তীর মতো মানুষগুলো আসে? কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে আসে। আজকে আপনারা এই বিষয়টি বোঝার চেষ্টা করছেন না। আজকে তারা বারবার করে এই ধরনের তুচ্ছ চাচ্ছিলের মতো কথা বলছে। তারা বলছে সংরক্ষিত আসনে নারীরা বলে সংসদে শুধু গান গায়, অথচ তাদের ভোটের উপর কিন্তু সংসদে বিল পাস হয়। সংসদে 2/3 মেজরিটি ছাড়া বিল পাস হতে পারে না। তার মানে কি সংরক্ষিত আসনে নারীদের কি সিদ্ধান্ত গ্রহণের কোনো ভূমিকাই নেই? তারা কি শুধু গান গাইতে যায় সেখানে? যেই রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে থেকে সংসদ কাঁপিয়ে এসেছে এত বছর ধরে, আপনি কি তাকে পুতুল বলবেন? এবারে চলে যাচ্ছে আমার মূল বক্তব্যে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলে আসে আমার তৃতীয় ক্ষেত্রের ব্যাখ্যায়, যেটি ছিল নারী নিজেই তার রাজনৈতিক অংশীদারিতে স্বতন্ত্র সত্তা। বিজ্ঞ প্রতিপক্ষ একজন প্রাপ্তবয়স্ক নারী তার নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, আদর্শ ও সংগ্রাম নিয়ে রাজনীতিতে আসে। সেই সংগ্রাম কখনোই আরোপিত নয়, বরং সেটা স্বতঃস্ফূর্ত। কিন্তু প্রতিপক্ষ দল আজকে মনে করে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সকল নারীবিদদের ঘাড়েই বুঝিয়ে এই গুরুদায়িত্বকে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা সেটা নয়। পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে যেই জিনিসটাকে আমরা ডাইনেস্টি বা লেগেসি বলে গ্লোরিফাই করি, নারীদের ক্ষেত্রে একই জিনিসকে আমরা প্রক্সি বা শূন্যস্থান পূরণের কথা বলে অপমান করে থাকি। এই দ্বিমুখী মাপকাঠি এটি প্রমাণ করে যে সমস্যা নারীর অংশগ্রহণে নয়, বরং সমস্যা আমাদের পুরুষতান্ত্রিক চোখে। জর্জ বুশ জুনিয়র, রাহুল গান্ধী, তারেক রহমান কিংবা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, তাদের রাজনৈতিক উত্থান নিয়ে কি কেউ জিজ্ঞেস করে যেটি আরোপিত কিনা? না মাননীয় সভাপতি। তাহলে কেন কেবল নারীর ক্ষেত্রে আপনি এই তকমা লাগান? কেন এই পুরুষতান্ত্রিক বিচারিতা নারীর স্বাধীন ইচ্ছা শক্তিকে বারবার করে দমন করে? এর নাম আর যাই হোক,
লিঙ্গ বৈষম্যই বলা যায়। উদাহরণ হিসেবে উপমহাদেশের কয়েকটি নারী নেতৃত্বের দিকে তাকায়। নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী শুধু তার বাবার লেগেসিকে বহন করেনি, বরং তাকে অতিক্রম করেছে। এই আয়রন লেডির নৈপুণ্যকে আমরা বিশ্বাস করি কখনোই আরোপের ফল বলা যেতে পারে না, বরং এটা তার স্বতঃস্ফূর্ততা। পৃথিবীর ইতিহাসে মুসলিম একটি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো চাইলেই তিনি হয়তো রাজনীতি থেকে অনেক দূরে থাকতে পারেন। তারপর যে তিনি জিয়াউল হকের মুখোমুখি হয়েছেন, এই দায়িত্ববোধ তার উপর আরোপিত ছিল না, বরং তারা প্রক্সি ছিলেন না, তারা ছিলেন একজন অসামান্য সাহসী নেত্রী। আমরা বিশ্বাস করি পরিবারতন্ত্র এই উপমহাদেশের রাজনীতির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, যা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কিন্তু তারপরও এই পরিবারের সন্তানরা মুদ্রা দুই পিঠের বাস্তবতা সম্পর্কে অবগত হয়েই তারপরই তারা আসে। এই কারণে রাজনীতির প্রতি হয় তাদের একটা অ্যাডমাইরেশন অথবা প্রচণ্ড পরিমাণে রিজেন্টমেন্ট থাকে। এইটাই তাদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে। যেরকম সোনিয়া গান্ধী অনেক পরে রাজনীতিতে আসে, তার মানে কি তার নিজের ইচ্ছা শক্তি ও স্বতঃস্ফূর্ততার উপরে নির্ভর করছে যে সে রাজনীতিতে আসবে কি আসবে না, কখনোই তার পরিবারের সিদ্ধান্ত নয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটু ভাবুন, একজন ডাক্তারের সন্তান ডাক্তার হলে কি আমরা বলি সে বাধ্য হয়ে ডাক্তার হয়েছে? শিল্পীর পরিবারে কেউ গান গাইলে কি বলি সুর তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল? না, বরং আমরা বলি পরিবেশ এটি অনুপ্রেরণা, কিন্তু সিদ্ধান্ত ব্যক্তির নিজের। তাহলে রাজনীতির ক্ষেত্রে একই মানদণ্ড কেন আলাদা? কেন একজন নারী যখন রাজনৈতিক পরিবার থেকে আসে সেটা তার পরিবারের একটা অংশ, পরিচয়ের একটা অংশ না হয়ে তার পরিচয় সম্পূর্ণতা হয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি বিজ্ঞ বিচারক মণ্ডলী, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অবশ্যই স্বতঃস্ফূর্ত, আরোপিত নয়। ধন্যবাদ। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে শুরুতেই যুক্তি খণ্ডন করবেন পক্ষ দলের দলনেতা হুমায়রা সুলতানা জিম। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা খুব চমৎকার কিছু শব্দ শুনিয়ে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, শুনতে রূপকথার মতো মনে হলেও রাজনীতির রূঢ় বাস্তবতা কোনো কবিতার ছন্দ মেনে চলে না। প্রিয় প্রতিপক্ষ, তিনি বলেছেন নারীর অংশগ্রহণ আর সম্পূর্ণ অর্থেই কোনো অবজেকশন ছাড়াই স্বতঃস্ফূর্ত। প্রিয় প্রতিপক্ষ, আপনি যখন দেখেন কোনো দলের জন্য আইন করে দেয় 33% নারীর অংশগ্রহণ রাখতে হবে, তখন সেই দল মোটামুটি বাধ্য হয়েই নারীদের খুঁজে আনে শুধু কোটা ব্যবস্থা পূরণের জন্য, তাকে ক্ষমতায়ন করতে নয়। আর এই যে বাধ্য হয়ে নিয়ে আসা, একে স্বতঃস্ফূর্ত বলা আর খাঁচার পাখিকে মুক্ত বলা কি একই কথা নয়? প্রতিপক্ষ, প্রশ্ন রয়ে গেল। প্রিয় প্রতিপক্ষ, আজ নারীর উপর দোষ চাপাতে কে হাজির হয়েছে, আমরা নাকি আপনারা? প্রিয় প্রতিপক্ষ, আজ আমরা নারীকে ছোট করতে আসিনি, নারীকে না সত্যের আলোয় দেখতে এসেছি। কারণ সত্য কখনো নারী বিরোধী নয়, সত্য কেবল মুখোশকে ছিঁড়ে দেয়। আমি প্রশ্ন করছি ব্যবস্থাকে, যেখানে অংশগ্রহণ আইন ছাড়া টেকে না, সেখানে স্বতঃস্ফূর্ততা কোথায় বিজ্ঞ বিচারক মণ্ডলী? প্রিয় প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন ভোট নির্ধারণ করার ক্ষমতা নিয়ে আজকের নাকি বক্তৃতার প্রধান আলোচ্য বিষয়। প্রিয় প্রতিপক্ষ, হয়তো আপনাদের মনোযোগ এদিকে ছিল না। আমার দলের দ্বিতীয় বক্তা ইতোমধ্যেই বলে গিয়েছে সে খালার কথাটি, যে কিনা নিজের সিদ্ধান্তে ভোট দিতে পারছে না, তাকে জোর করে দেওয়া হচ্ছে তার পরিবার থেকে চাপিয়ে দেওয়া স্বামীর সিদ্ধান্ত। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আরও উল্লেখ করে গেলেন জুলাই অভ্যুত্থানে প্রথম সারিতে নারী থাকা, তারা নারীদের অংশগ্রহণই নাকি রাজনীতিকে একটি বড় অংশগ্রহণ। প্রিয় প্রতিপক্ষ, আমাদের প্রশ্ন তো ঠিক এখানে, সেই মিছিলের সামনে থাকা নারীগুলো আজ কোথায় কোথায় হারিয়ে গেল? সেই জুলাই অভ্যুত্থানের পরে তারা কি রাজনীতির আর পরবর্তী বড় নেতা হতে পারে না, নাকি নারীর জন্য তাদেরকে দামিয়ে রাখা হচ্ছে? সেই তাসনিম যারা উদাহরণ যে আপনারা দিয়ে গেলেন প্রতিপক্ষ, আমার দলের বক্তারাও তো বলে গিয়েছে সেই তাসনিম যারা ভোটে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু সমাজ তাকে মানতে পারেনি, কারণ তার এই ব্যাকগ্রাউন্ডে কোনো পারিবারিক স্বতন্ত্র কোনো ভূমিকা ছিল না। তাই তো প্রতিপক্ষ, তাসনিম যারাকে আজ আমরা রাজনীতির নেত্রী হিসেবে দেখতে পাচ্ছি না। প্রিয় প্রতিপক্ষ, সেই নিরুৎসাহিত করে নারীকে কে দেশ দিয়েছে? এখানে আপনারা নারীর ঘর সামলানো আর রাজ্য সামলানো একই জিনিস কিনা সেদিকে প্রশ্ন রেখে গেছেন। কিন্তু প্রতিপক্ষ, আপনারা আড়াল করে গেলেন প্রথম বক্তার যে প্রশ্নটি রয়েছে বেতনের প্রসঙ্গ নিয়ে আসা। প্রিয় প্রতিপক্ষ, আপনিও কি নারীদের অংশগ্রহণকে ঠিক সেই পর্যায়ে নিয়ে যেতে চান যেখানে নারী মেম্বারের ভাতাকে মুখ্য করে দেখা হবে? প্রিয় প্রতিপক্ষ, আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন। আমার দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন রেখে গিয়েছেন যে আপনারা স্বতঃস্ফূর্ত স্বাচ্ছন্দ্য বলে মনে করেন কিনা নারী মেম্বারের অংশগ্রহণকে, যার উত্তর আমি এখনো পাইনি। প্রিয় প্রতিপক্ষ, আমি বলে গেলাম সংরক্ষিত আসন তুলে নেওয়া হলেও কি নারীর অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত থাকবে, তার উত্তরও প্রতিপক্ষ বন্ধু দিতে পারেনি। তাদের এই মৌনতাই প্রমাণ করে দিচ্ছে যে তারা সম্মত আমাদের বিষয়ে, শুধু তর্কের খাতিরে তর্ক করতে করতে তারা বিষয়টি স্বীকার করতে পারছে না, কারণ সত্যকে স্বীকার করার ক্ষমতা সবার থাকে না প্রতিপক্ষ। প্রিয় প্রতিপক্ষ, আজ বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা যে এতক্ষণ আবেগের যে ফানুস ওড়ালেন, বাস্তবতার একটি সূচে আমরা সেটিকে ফুটিয়ে দিতে পারি। পরিশেষে বলবো প্রতিপক্ষ, কাগজের ফুল দেখতে আসল ফুলের মতো মনে হতে পারে, কিন্তু তার উপস্থিতি অত্যন্ত কৃত্রিম। তাই প্রতিপক্ষ, তর্কের খাতে তর্ক না করে আজকের বিষয়টিকে মেনে নিন, আর সমস্যারে আমার সাথে বলুন রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত, তার চেয়ে বেশি আরোপিত। ধন্যবাদ। ধন্যবাদ হুমায়রা সুলতানা জিমকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন করবেন বিপক্ষ দলের দলনেতা সারা তাসনিম।
ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কে পক্ষ দলের 3 জন বক্তার কাছ থেকে আমরা যে জিনিসগুলো পেয়েছি সেগুলোকে বলে যাই। প্রথম কথা, বিভিন্নভাবে নানাভাবে সংরক্ষিত আসনে নারীদেরকে অবজেক্টিফাই করা এবং বারবার করে এটি দেখিয়ে দিয়ে যাওয়া যে পুরুষতন্ত্র নারীদেরকে নানাভাবে দমিয়ে রাখে। এই দুটো জিনিস আমরা মেনে নিচ্ছি। এবার আসি, তারা আজকে বললেন যে তাসনিম জারার মতো মানুষরা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ালেও তারা সংসদ পর্যন্ত যাচ্ছে না। তার মানে আজকে এখানে তাসনিম জারাকে আরোপ করছে কে? আরোপটা কার পক্ষ থেকে আসছে? তাকে কি শুধু নির্বাচনে হেরে যাওয়ার জন্য কেউ আরোপ করছে? না, বরং আজকে এখানে স্বতঃস্ফূর্ততা আসছে তাসনিম জারার নিজের পক্ষ থেকে। সে আজকে মাথা উঁচু করে নির্বাচনে দাঁড়িয়েছে। সে নির্বাচনে জিতার জন্য নির্বাচনে দাঁড়ায়নি, সে দেশের জন্য একটি পরিবর্তন আনার জন্য দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি নারীদের এই স্বতঃস্ফূর্ততাকে আপনারা যে অস্বীকার করছেন, এটি আজকে বিতর্কের ট্র্যাক থেকে অনেক দূরে চলে যায়। এবার আসি, আজকের বিতর্কটি কখনো নির্বাচনের ফলাফল নিয়ে হচ্ছে না, বরং আজকে হচ্ছে নির্বাচনে দাঁড়ানোর মতো সাহসটি কিংবা নির্বাচনে দাঁড়ানোর মতো প্রেরণা নারীদের মাঝে আছে কিনা, এটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে পক্ষদল বারবার করে একটি সংকীর্ণ সংজ্ঞানের উপর বিতর্কটি করছে। সংকীর্ণ সংজ্ঞানটি হলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ মানে হলো রাজনৈতিক তাদেরকে অবশ্যই নীতি নির্ধারণী পর্যায়ে থাকতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করি অংশগ্রহণ শুধু নির্বাচন জিতার মধ্যে নয়, বরং আমি যে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি, আমি যে মাঠ পর্যায়ে আন্দোলন করছি, আমি যে একটি দলের প্রতীকে আন্দোলন করছি বা তাকে সমর্থন করছি, কিংবা আমি নিজস্ব প্রতীক বা স্বতন্ত্র বা দলীয় প্রতীকে দাঁড়াচ্ছি, এই জিনিসটি অংশগ্রহণ, এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজকে অংশগ্রহণের এত সংকীর্ণ একটি সংজ্ঞানের উপর দাঁড়িয়ে কেন পক্ষদল বিতর্কটি করছে তা আমার বোধগম্য হচ্ছে না। এরপর আসে, তারা বললেন আরোপিত করার একটি অনেক বড় কারণ হলো ভোটারকে আকর্ষণ করা, যেখানে আমরা ফেসবুক খুললেই দেখতে পাই যে জাইমা রহমান থেকে শুরু করে ঝুমা পর্যন্ত প্রত্যেকটি নারী প্রার্থীকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে। সেখানে কোন ভোটারকে আকর্ষণ করার জন্য তাদেরকে আরোপ করা হয়? যেখানে নারীদেরকে ভোটাররা মেনে নিতে পারে না, সেখানে কে তাদেরকে আরোপ করবে? বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে বারবার করে পক্ষদলের কথার মাঝে আমি পুরুষতন্ত্রের সুর পেলাম, কিন্তু আজকে আমরা দেখিয়ে দেখেছি যে কিভাবে নারীরা যেহেতু সহজাতভাবে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, একইভাবে তারা রাজনীতিতেও অংশগ্রহণ করতে চায়। এটা তাদের স্বতঃস্ফূর্ততা, এটা তাদের ইচ্ছা, তাদের সিদ্ধান্ত। আমরা দেখেছি কিভাবে একটি ভালো সিস্টেমের কারণে নিউজিল্যান্ডে ইতিহাসে 3 জন শক্তিশালী নারী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, হেলেন ক্লার্ক কিংবা জেনি শিপলির মতো মানুষগুলো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে সংরক্ষিত নারী আসন ছাড়াই কয়েকটি দেশে 40 থেকে 50% নারীগুলো আছে। অর্থাৎ আমরা বুঝালাম যে মাঠ পর্যায়ে নারীদের অংশগ্রহণ করা এবং শীর্ষক্ষেত্রে ক্ষমতায় পৌঁছানো কখনোই সম্পূর্ণরূপে নেসেসারি এখানে হয় না। আমরা আজকে দেখেছি যে কিভাবে তুলির মতো যেসব প্রার্থীরা তারা হয়তো আজকে নির্বাচনে জয়ী হতে পারেনি, কিন্তু তারা যেভাবে লড়েছেন নির্বাচনে, আজকে তাদের জন্য তো এই সংরক্ষিত আসনগুলো আছে, যেন যেখানে তাদেরকে যখন ভোটাররা মেনে নিতে পারে না, তারা যেন আবারও সংসদে গিয়ে একটি সুযোগ পায়। এই জিনিসটিকে কখনোই শুধুমাত্র আরোপ বলে এটাকে বারবার করে গুরুত্বহীন করে দেওয়া যাবে না। এখান থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমরা বিশ্বাস করি যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে নারীদের অংশগ্রহণ অবশ্যই স্বতঃস্ফূর্ত। এত বাধা বিপত্তি পেরিয়ে নিয়েও যখন নারীরা অংশগ্রহণ করতে এসেছে, তখন সেখানে কেউ তাদেরকে আরোপ করেনি, কেউ তাদেরকে পাঠায়নি, বরং এটি তাদের নিজস্ব ইচ্ছা শক্তির উপর। ধন্যবাদ। আজকের এই বিতর্কের বিষয়টি অত্যন্ত সময় উপযোগী বলে আমি মনে করি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত, তার চেয়ে বেশি আরোপিত। একটি সমাজ যখন পরিবর্তিত হয়, সমাজে যখন কোনো বিবর্তন ঘটে, তখন অনেক বিষয় আমরা পরিবর্তন লক্ষ্য করি। মোটা দাগে দুটি পরিবর্তনকে আমরা সবসময় লক্ষ্য করে আসছি। তার একটি হলো স্বতঃস্ফূর্ততা, যা আজকের এই বিষয়ের একটি বড় অংশ, যা ব্যক্তির বা সমাজের ভেতর থেকে আসে, ইচ্ছার বহিঃপ্রকাশ। অন্যটি আরোপিত ব্যবস্থা, যেটি আইনি কাঠামোর মধ্যে থাকে কিংবা সামাজিক বা পারিবারিক চাপের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ এখন থেকে আমরা যদি 20-25 বছর চিন্তা করি, তাহলে নারীদের অংশগ্রহণ যতটা ছিল, আজকের বাস্তবতায় রাজনীতিতে নারীর অংশগ্রহণ অনেকটা বেড়েছে। যখন রাজনীতিতে বিশেষ করে ভোটের মাধ্যমে যে জাতীয় সংসদ নির্বাচিত হয়, সেই জায়গায় নারীর অংশগ্রহণ, যেটি এখন নির্ধারিত, তাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে এবং এই আসন ব্যবস্থা একেবারেই রুট লেভেলে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে রয়েছে।
এই ব্যবস্থাটি যখন চালু হয়েছে সেটি কিন্তু খুব কাছের সময় নয়, অনেক বছর আগে। কিন্তু বিবেচনা করতে গেলে রিসেন্ট পাস্টে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং তারই মধ্য দিয়ে জাতীয় সংসদে নারী নেত্রী নির্বাচন, সেটি আগের তুলনায় অনেকটা স্বতঃস্ফূর্ত হয়েছে বলে আমি মনে করি। আমাদের দেশের বাস্তবতায় কাঠামোগত রাজনীতির মধ্যে সেখানে নারীর অংশগ্রহণ সংরক্ষিত একটি কোটা ব্যবস্থার ফ্রেমে অনেকটাই বন্দী অবস্থায় আছে। আমাদের দেশের রাজনীতির নারীর অংশগ্রহণ এটি আস্তে আস্তে বেড়েই চলছে। সুতরাং রাজনীতিতে নারীর অংশগ্রহণ আগে যতটা না আরোপিত ছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে বলে আমি বা যারা সমাজবিজ্ঞানী বা সমাজচিন্তক তারা মনে করে। রাজনীতিতে আমাদের নারীর অংশগ্রহণ এটি নিশ্চিত করতে গেলে নারীর শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, এক্ষেত্রে রাজনৈতিক দল এবং আমাদের রাষ্ট্রকে আরও অনেক উদার হতে হবে, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। নারীর ক্ষমতায়ন মানে শুধু এই নয় যে একটি নারীকে আমরা শুধু চেয়ারে বসেই দিলাম, বরং তাকে ওই চেয়ারে বসে স্বাধীনভাবে চিন্তা করার, স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রটা কতটা মসৃণ আমরা করতে পারলাম সেটাও বিবেচনার বিষয় বলে আমি মনে করি। ইতিমধ্যেই আমার কাছে আজকের বিতর্কের ফলাফল, যা আমাদের বিজ্ঞ বিচারকদের রায়ে আমরা পেয়েছি, সেটি এসেছে। আমি ফলাফল ঘোষণা করছি। আজকের বিতর্কের বিজয়ী দল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতর্কিকরা। শ্রেষ্ঠ বিতর্কিক হয়েছে 2 জন, তাসনিম আহমেদ তামিম দ্বিতীয় বিতর্কিক বিপক্ষ দল এবং সারা তাসনিম দলনেতা বিপক্ষ দল। এই 2 জন শ্রেষ্ঠ বিতর্কিক হয়েছেন। বিজয়ী দলের ব্যালট 02 এবং বিজিত দলের ব্যালট 01। 2 দলের বিতর্কিকদেরকে এবং উপস্থিত সকল সুধীজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিতর্কের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।